সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অন্যরকম পাঠশালার আজকের আয়োজনে। আজকে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে কেমিস্ট্রির একটি অত্যন্ত মজাদার বিষয়, সেটা হচ্ছে অরবিটালের হাইব্রিডাইজেশন। তোমরা আশা করি ইতিমধ্যে সমযোজী বন্ধন কি এই ব্যাপারটিতে কিছুটা হলেও তোমাদের ধারণা রয়েছে, এবং অরবিট এস পি ডি এফ এই অরবিটগুলি নিয়ে তোমাদের ধারণা রয়েছে। কিন্তু সবচেয়ে বড় মজার ব্যাপারটি হচ্ছে সমযোজী বন্ধন আমাদের এই সমগ্র বিশ্বে কি ভূমিকা পালন করছে। প্রথম আমাদের বুঝতে হবে সমযোজী বন্ধনটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটু চিন্তা করে দেখো, তোমরা জানো আয়নিক বন্ধন অনেক শক্ত, সমযোজী বন্ধন অনেক দুর্বল বন্ধন, এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু লক্ষ্য করে দেখো, তুমি এবং আমি মানুষ, আমরা কি ধরনের বন্ধন দ্বারা গঠিত? অবশ্যই সমযোজী বন্ধন। একটু চিন্তা করে দেখো, এই যে আমি হাত নাড়ালাম, এটা যদি আয়নিক বন্ধন দ্বারা আবদ্ধ থাকতো কোনোদিনও আমরা হাতটা নাড়াতে পারতাম না। সমযোজী বন্ধন ছিল বলে সেখানে আমরা নাড়াতে পারছি। এই প্রকৃতির অধিকাংশ জিনিস সমযোজী বন্ধন দিয়ে তৈরি। এই যে আমার হাতের কলা দেখছো, এই কলাটা তুমি খেতে পারো বিকজ এখানে সমযোজী বন্ধন আছে। একটু চিন্তা করে দেখো, যদি কলার এই খোসাটা ভেতরের সাথে আয়নিক বন্ধন দ্বারা থাকতো, তুমি কোনোদিনও খোসাটা ছেড়িয়ে কলা ভিতরে খেতে পারবে না। কিন্তু দেখো, সমযোজী বন্ধন থাকার কারণে খুব সহজেই তুমি কলা শিখতে পারো এবং তুমি কলাটা খেতে পারো। এইটি হচ্ছে সমগ্র বিশ্বে আমাদের সমযোজী বন্ধনটি ছড়িয়ে থাকার একটি অন্যতম বড় প্রমাণ। এখন আসি আমাদের মেইন আলোচনার জায়গায়, অরবিটালের হাইব্রিডাইজেশনটি কি। প্রথমত, অরবিটাল কি জিনিস তোমরা অলরেডি এস পি ডি এফ এই অরবিটালগুলো দেখেছো। এস অরবিটাল হয় গোলাকার, তোমরা জানো, এবং পি অরবিটাল হয় ডাম্বেল আকৃতির। আজকে আমরা মোটামুটি এই দুটি অরবিটাল নিয়ে কাজ করব। পি অরবিটাল এবং এস অরবিটালগুলো একটি পরমাণুতে কিভাবে থাকে আমরা প্রথমে একটু সেটা বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা একটু আলোচনায় আনবো কার্বন পরমাণুকে। তোমরা জানো কার্বনের যোজনী রয়েছে দুইটি, একটি 2 এবং অন্যটি হচ্ছে 4। এখন এই 2 এবং 4 যোজনী কিভাবে আসে আমরা একটু লক্ষ্য করি। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 এবং 2sp2। এখন লক্ষ্য করো, যোজনী কাকে বলে? যোজনী হচ্ছে পরমাণুর যোজ্যতা শেল, তার মানে সবচেয়ে বাইরের যে 2 শেলটি রয়েছে সেই শেলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। কার্বনের 2 শেলে অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছ 2টি, এবং এই 2টি আছে 2p এই অরবিটালের মধ্যে। এখন লক্ষ্য করো, তার মানে কার্বনের যোজনী নরমালি 2, তাহলে 4 যোজনী কিভাবে আসে দেখা যাক। কার্বন পরমাণুকে যখন তুমি একটু উত্তপ্ত করবা, একটু উত্তেজিত করবা, সেটা 2s এর যুগ্ম ইলেকট্রনটিকে 2p এর এই খালি জায়গা উন্নীত করে দিবে। তার ফলে তার টোটাল অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হবে 4, অর্থাৎ কার্বন তার 4 যোজ্যতা প্রদর্শন করতে সক্ষম হচ্ছে। তাহলে দেখো, কার্বনের বাইরের স্তরে 2s 2px 2py এবং 2pz, এইখানে মোট 4টি যোজ্যতা ইলেকট্রন রয়েছে এবং কার্বনের যোজনী হচ্ছে 4। সর্বপ্রথম এই কথাটি বলেছিলেন মহান বিজ্ঞানী জ্যাকব হেনরিকাস ভ্যান হফ, এবং শুধু কার্বনের যোজনী 4 এই কথাটি বলার কারণে তাকে 1901 সালে রসায়ন বিজ্ঞানের সর্বপ্রথম নোবেল পুরস্কারটিতে দেওয়া হয়। আজকে আমরা অনেক বড় বড় বিষয়ে নোবেল দিতে দেখি, কিন্তু 1901 সালের মতন সময়ে এই কার্বনের যোজনী 4 এই জিনিসটি সমগ্র বিশ্বে একটি ঢেউ তুলে। এখন আমরা দেখি এই যে কার্বনের একটা এস এবং 3টা পি অরবিটাল সেটা কিভাবে আছে। তোমাদেরকে এক্স্যাক্টলি দেখানোর জন্য আজকে আমরা মডেল নিয়ে এসেছি কিভাবে এবং এস এবং পি অরবিটাল গুলো রয়েছে। একটু লক্ষ্য করে দেখো, এখানে মাঝখানে তোমরা একটা গোল হলুদ বল দেখতে পাচ্ছ। গোলাকৃতির এই অরবিটালটি হচ্ছে কার্বনের 2s অরবিটাল। এখন 2px 2py এবং 2pz এই 3টি অরবিটাল কিভাবে আছে একটু লক্ষ্য করো। তোমরা এই যে ডাম্বেল আকৃতির 2টা লুপ দেখতে পাচ্ছ হলুদ রঙের, এটি হচ্ছে কার্বনের 2py অরবিটাল, এবং এখানে নীল রঙের তোমরা যে 2টি লুপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2px অরবিটাল। 2py এবং 2px তোমরা খুব সহজেই বুঝতে পারছো এরা একজন আরেকজনের উপরে লম্বভাবে অবস্থান করছে। এখন আসি 2pz অরবিটালটি কোথায়। 2pz অরবিটালটি আছে এখানে। লক্ষ্য করো, এখানে গোলাপি রঙের যে লুপ দেখতে পাচ্ছ সেটি হচ্ছে 2pz অরবিটাল। এই সবগুলো অরবিটাল একটি আরেকটির সাথে লম্বভাবে আছে। এটি হচ্ছে নরমালি একটি কার্বন পরমাণুর ভিতরে এস এবং 3টি পি অরবিটাল কিভাবে আছে তার একটি বাহ্যিক গঠন, এবং তোমরা বইয়ের পাতায় যেগুলো দেখো সেগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল ছবি। তোমাদের জন্য আজকে দেখানো হচ্ছে সেটি হচ্ছে টোটালি একটি 3 ডাইমেনশনাল ফিগার। তোমরা একটু ভালোভাবে দেখে নাও। এখন আসো চিন্তা করি কার্বনটি এই 4টা যোজ্যতা ইলেকট্রন ব্যবহার করে বন্ধন গঠন করবে কিনা। একটু দেখো, এই যে একটা লম্বা ডাম্বেল আকৃতির পি অরবিটাল, এখানে প্রত্যেকটাতে একটি ইলেকট্রন আছে। ওই গোল এসে আছে একটি, এবং এই 3p অরবিটাল আছে 3টি, মোট 4টি ইলেকট্রন আছে। এখন আসো দেখি, সে যদি এগুলো দিয়ে বন্ধন গঠন করতো, ধরো কার্বন এই 4টা যোজ্যতা ইলেকট্রন দিয়ে 4টা হাইড্রোজেনের সাথে বন্ধন করে মিথেন তৈরি করলো, কি সমস্যা হইতো? দেখো, এস অরবিটালটা অনেক ছোট এবং তার মাঝখানে একটা ইলেকট্রন আছে,
এই পি অরবিটালগুলো অনেক বড় বড়, তার মাঝখানেও একটা ইলেকট্রন আছে। তাহলে সব জায়গায় কি ইলেকট্রনের ঘনত্ব সমান? না, ছোট জায়গায় ঘনত্বটা বেশি হবে এবং পি অরবিটাল ইলেকট্রনের ঘনত্ব কম হবে। ফলে পি অরবিটাল যে বন্ধন গঠন করবে সেই বন্ধন দুর্বল হবে, আর এস অরবিটাল যে বন্ধন গঠন করবে সেই বন্ধনটি শক্তিশালী হবে। তাহলে দেখো, মিথেনের মধ্যে কার্বন 4টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে, তার মধ্যে এস অরবিটালের বন্ধনটা হবে বেশি শক্তিশালী, আর পি অরবিটালের 3টা বন্ধন হবে অনেক বেশি দুর্বল। কিন্তু প্রকৃতি কখনো এরকম চায় না। প্রকৃতি চায় এই পরিবেশে সবকিছুর মাঝখানে একটা সামঞ্জস্যতা বজায় রাখতে। সে চায় একটি অণুতে যদি 4টা বন্ধন থাকে, 4টা একই রকম বন্ধন হবে। এখন প্রশ্ন আসবে, হাইব্রিডাইজেশন কেন দরকার? অবশ্যই এই সমস্যা সমাধান করার জন্য। একটি উদাহরণে আসি, ধরো তোমাদের 4জন বন্ধু, তোমরা খুব ভালো বন্ধু। এখন তোমাদের একজনের কাছে 30 টাকা, একজনের কাছে 20 টাকা, একজনের কাছে 10 টাকা, আর একজনের কাছে 50 টাকা আছে। তোমরা চাও নিজেদের মাঝখানে একটা সমতা আনতে, তাহলে তোমরা কি করবা? তোমরা সবাই নিজেদের টাকাগুলোকে একসাথে যোগ করে 4 দিয়ে ভাগ করে সেটাকে সবার মাঝখানে বন্টন করে দিবা। তাহলে তোমাদের 4 জনের কাছে সমান পরিমাণ টাকা থাকবে। পরমাণু ঠিক সেই কাজটি করে থাকে। পরমাণু নিজের এই 4টা অরবিটালকে একসাথে মিশিয়ে ফেলবে। 4টা অরবিটালকে মিশিয়ে একটা বড় গোলাকার কিছু একটা তৈরি করবে, তারপরে এটাকে ভেঙে আবার 4 ভাগ করবে। তাহলে দেখো, একটা এস এবং 3খান পি অরবিটাল, এটা মিলে যে অরবিটাল তৈরি হবে তাকে আমরা বলবো sp3। এবং দেখো, 4টা অরবিটাল ছিল, 4টা অরবিটাল মিশে আমরা অবশ্যই আবার 4টা অরবিটালই পাবো, অর্থাৎ আমরা 4টা sp3 অরবিটাল পাবো। এখন আসো আমরা দেখি এই sp3 অরবিটাল যে 4টা পাওয়া যাবে সেগুলো কিভাবে পরমাণুর ভেতরে অবস্থান করবে। আসো আমরা একটু লজিক্যাল ওয়েতে সেই চিন্তাটা করি। ভাইয়া, তোমরা জানো অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে এবং ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে সবচেয়ে দূরে দূরে সরে যাবে। তোমাদের মনে হতে পারে এই 4টা অরবিটাল দূরে সরে গেলে এই অবস্থায় আসতে পারে, কারণ এই অবস্থায় 4টা অরবিটালের মধ্যে দূরত্ব সমান। কিন্তু একটু লক্ষ্য করো, এখানে একটি বড় সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। এই 4টা হাইব্রিডাইজড অরবিটাল অলরেডি তারা মিশে সংকর হয়ে গেছে, একটা এস 3টা পি। এই 4টা যখন একই সাথে সংকর হয়ে একটা তলে অবস্থান করছে, দেখো এখানে একটি প্লেন তৈরি হয়েছে। এই প্লেনে এই অরবিটটা এবং এই অরবিটটা, এই দুইজনের মধ্যে কোণের ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু লক্ষ্য করো, এটা এবং এইটা, এদের মধ্যে কোণের ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। কখনোই এই ঘটনাটি ঘটা সম্ভব না। সবগুলোর মাঝখানে ডিফারেন্স এই প্রকৃতিতে সমান হতে হবে। তাহলে এই হাইব্রিডাইজড অরবিটাল বিন্যস্ত হওয়ার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, একই তলের অরবিটালগুলোকে সবসময় পরস্পরের থেকে সমান কৌণিক দূরত্বে অবস্থান করতে হবে। মানে সমান কৌণিক দূরত্বে অবস্থান করতে হলে তাদেরকে কি করা উচিত? আসলে আমরা একটু চিন্তা করি। তাদেরকে অ্যাকচুয়ালি যা করা উচিত, তাদেরকে এভাবে বিন্যস্ত হতে হবে। এই গঠনটি হচ্ছে sp3 কার্বনের হাইব্রিডাইজড অরবিটালের একটি সুন্দর বিন্যস্ত গঠন। তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, দেখো পি অরবিটালে ছিল 2টি লুপ, বাট হাইব্রিডাইজড অরবিটালে লুপ হচ্ছে একটি। সবসময় মনে রাখবা, আনহাইব্রিডাইজড অরবিটালে এরকম লুপ থাকবে 2টি, কিন্তু হাইব্রিডাইজড অরবিটালের ক্ষেত্রে লুপ থাকবে সবসময় একটি। এই যে কার্বনের একটি sp3 হাইব্রিডাইজড অরবিটাল এখানে তোমরা আমাদের সামনে দেখতে পাচ্ছ। লক্ষ্য করো, এই বাহু এবং এই বাহুর মধ্যে যে কৌণিক দূরত্ব, এই বাহু এবং এই বাহুর মধ্যে সেই কৌণিক দূরত্ব, এই গোলাপি বাহু এবং নীল বাহুর মধ্যে সেই সেম কৌণিক দূরত্ব, প্রত্যেকটির থেকে সমান দূরত্বে আছে। এবং লক্ষ্য করো, ওই আগের বারের যে সমস্যাটা হয়েছিল যে দুইটার মাঝখানে কৌণিক দূরত্ব 90 ডিগ্রি আর দুইটার মাঝখানে 180 ডিগ্রি, সেই সমস্যাটা আর এখানে থাকবে না। এখানে প্রত্যেকের মাঝখানে কৌণিক দূরত্ব আমরা মেপে দেখেছি, চাঁদা দিয়ে না, আমরা এক পদ্ধতিতে মেপে দেখেছি, 109.5 ডিগ্রি হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটালের কৌণিক দূরত্ব। এখন কথা হচ্ছে, এই যে বন্ধন, প্রথমে কার্বন পরমাণু এত কিছু করে এই sp3 হাইব্রিডাইজড অরবিটালে এসে উপস্থিত হলো। এখন সে কি করবে? প্রত্যেকটি হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে তোমরা জানো একটি করে অযুগ্ম ইলেকট্রন আছে এবং এটি দ্বারা সে হাইড্রোজেনকে অথবা অন্য কোনো পরমাণুর সাথে বন্ধন তৈরি করার চেষ্টা করবে। আসো এখন আমরা দেখি বন্ধন তৈরি করার পরে কিরকম অবস্থা হবে। এই হচ্ছে বন্ধন তৈরি করার পরের অবস্থা। সবাই একটু লক্ষ্য করো, এই হলুদ যে গোল বলটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের সেই কার্বন পরমাণু। এবং এই যে 4 সাথে হাইব্রিডাইজ sp3 সংকরায়নে আছে, উপরে লাল বলগুলো হচ্ছে 4টি হাইড্রোজেন পরমাণু। একটু লক্ষ্য করে দেখো, এই হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটালের একদম এক্সাক্ট প্রিসাইজ গঠন। এখন দেখি,
তোমরা বন্ধন কোণ এবং অণুর আকৃতি এই জিনিসটা নিয়ে অসংখ্য কথা শুনেছো। আসলে এই জিনিসটার মানে কি, বন্ধন কোণ কি? দেখো, কার্বনটাকে বলতেছি আমরা কেন্দ্রীয় পরমাণু, কারণ এখানে মেন হাইব্রিডাইজেশনটা ঘটেছে। আর এগুলোকে আমরা বলি এখন প্রান্তীয় পরমাণু। এখন ঘটনাটা দেখো, প্রান্তীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু, প্রান্তীয় পরমাণু, প্রান্তীয়, কেন্দ্রীয়, প্রান্তীয়, এর মাঝখানের যে কোণটা সেটাকে আমরা বলবো বন্ধন কোণ। প্রান্তীয়, কেন্দ্রীয়, প্রান্তীয়, সেই কোণটাকে হচ্ছে বন্ধন কোণ বলি। তাহলে এইখানকার বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি। এখন আসি অণুর আকৃতি বলতে কি বোঝায়। ভাইয়া, অণুর আকৃতি বুঝতে হলে আমাদেরকে কেন্দ্রীয় পরমাণুর কথা আর চিন্তা করতে হবে না। অণুর আকৃতি সর্বদা নির্ধারিত হবে এই প্রান্তীয় পরমাণু দ্বারা। আমরা এই প্রত্যেকটি প্রান্তীয় পরমাণুকে এখন যোগ করব। যোগ করার মাধ্যমে যে গঠনটি তৈরি হবে সেই গঠনটি হবে এই অণুর গঠন। কেন্দ্রীয় পরমাণুর সেই গঠনের মধ্যে ডিরেক্ট ভূমিকা থাকবে না। আসলে আমরা এই মাথা, এই মাথা, এই মাথা, এই সবগুলো মাথাকে যদি আমরা এখন যোগ করি তাহলে যে গঠনটি পাবো সেটি হচ্ছে অনেকটা এইরকম। লক্ষ্য করো, খুবই সুন্দর এখানে একটি গঠন দেখতে পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে আমাদের sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে একটি তৈরি গঠন। লক্ষ্য করো, 4 মাথার সেই 4 হাইড্রোজেন পরমাণুকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং কথা হচ্ছে কার্বন পরমাণুটা কই আছে? কার্বন পরমাণুটা আছে এই ঠিক মাঝখানের জায়গাটাতে, সেই এই 4 কোণায় 4 জনকে ধরে রেখেছে। এখন কথা হচ্ছে এই গঠনটার নাম দিব কিভাবে? লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজটি একটি তল। এখানে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, 2টি তল। এখানে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, 3টি তল। তাহলে কয়টা তল পেলে? 1টা, 2টা, 3টি তল। এবং নিচে আরেকটি তল দেখতে পাচ্ছ। তাহলে টোটাল এখানে তল আছে 4টি। তাহলে এই গঠনটাকে আমরা বলতে পারছি চতুস্তলক, 4 তলের সমাহার, চতুস্তলকীয় একটি গঠন। আমরা সবসময় একটু মনে রাখবো কার্বন পরমাণুটি এখানে কোথায় আছে। অবশ্যই এই স্ট্রাকচারের ভেতরে অবস্থান করছে। সবাই একটু এই দুইটা জিনিসের কম্পারিজন ভালো করে বুঝো। এই কার্বন পরমাণুটি এই স্ট্রাকচারের ভেতরে আছে এবং 4 মাথায় 4 জনকে ধরে রেখেছে। অণুর আকৃতি আমরা লাভ করছি ওই 4 মাথার 4 জনকে একসাথে যোগ করে। তাহলে এখানে আমরা যে জিনিসটি দেখতে পেলাম এটি হচ্ছে কার্বনের sp3 সংকরায়নের চতুস্তলকীয় গঠন। আমি আবারও কিছু জিনিস মনে করে দিতে চাচ্ছি। বন্ধন কোণ হচ্ছে প্রান্তীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণুর মধ্যবর্তী কোণ, প্রান্তীয়, কেন্দ্রীয় এবং প্রান্তীয়। এবং অণুর আকৃতি পাওয়া যাবে সবসময় প্রান্তীয় পরমাণুকে গুলোকে যোগ করে। আচ্ছা, এ ছিল আমাদের বন্ধনের sp3 হাইব্রিডাইজড অরবিটালের গঠন। আসো এখন আমরা বোঝার চেষ্টা করি কার্বন পরমাণুর sp বা যে কোনো পরমাণুর sp2 সংকরায়নটা কিভাবে করবে। সেটা বোঝার জন্য আসলে প্রথমে আমরা বোরন ট্রাইক্লোরাইড এই উদাহরণটিকে একটু লক্ষ্য করি। বোরন পরমাণু পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো, 1s2 2s2 2p1। এখন এই অবস্থায় যদি বোরন পরমাণুকে একটু উত্তেজিত করতে পারো তা 2s2 এর দুইটি যুগ্ম ইলেকট্রন অযুগ্ম হয়ে একটি 2p অরবিটালে চলে যাবে। ফলে তার টোটাল অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে 3। অর্থাৎ বোরন পরমাণুর যোজনী হচ্ছে 3। এখন লক্ষ্য করো তার এই 3টি যোজ্যতা ইলেকট্রন কোথায় কোথায় আছে। একটি আছে 2s অরবিটালে আর বাকি 2টি আছে 2p অরবিটালে। এখন একটি s অরবিটাল আছে আর 2টি p অরবিটাল আছে। এখন এদের মাঝখানে বন্ধনের সময় একটা হাইব্রিডাইজেশন দরকার হবে। তার আগে আমরা একটু দেখে নিই বোরন পরমাণুর অবস্থাটা। এই হচ্ছে 2s, হলুদ রঙের 2s অরবিটাল তোমরা দেখতে পাচ্ছ, নীল রঙের 2py এবং গোলাপি রঙের 2px অরবিটাল। তার এই 3টি আছে। 2pz অরবিটাল এখানে কোনো ইলেকট্রন নাই, তো সেটা আমাদের আলোচনায় আসতেছে না। আসো আমরা এখন লক্ষ্য করি এটা হাইব্রিডাইজেশনের পরে কি অবস্থা যাওয়ার কথা। তোমরা ইতিমধ্যেই ধারণা করা উচিত যে এই 3টি অরবিটাল মিলে হাইব্রিডাইজড হলে তাদের নাম কি হবে। যেহেতু একটি s এবং 2টি p, নাম হবে sp2। এবং কয়টি হাইব্রিডাইজ অরবিটাল পাওয়া যাবে? 3টি নরমাল অরবিটাল মিশে 3টি হাইব্রিডাইজ অরবিটাল পাওয়া যাবে। এখন চিন্তা করব এই 3টি হাইব্রিডাইজ অরবিটাল কিভাবে ছড়িয়ে যাবে বিকর্ষণ করে, এটি আমাদের বোঝার বিষয়। আবারও চলে আসবো আমরা সেই লজিক্যাল এক্সপ্লেনেশনে। তোমরা বুঝো 3টি অরবিটাল যদি ছড়াতে থাকে এই অবস্থায় আসলে তাদের মধ্যে কৌণিক দূরত্ব সমান হবে। এটা লক্ষ্য করো, আমরা অন্য যে কোনো যদি চিন্তা করে থাকি, আমরা যদি এই জিনিসটাকে এখানে আনি দেখবো এই দুটো অনেক বেশি কাছে চলে আসছে, এই দুটো অনেক বেশি দূরে চলে আসছে, কোনোদিনই সমান হবে না। তাদের মধ্যে পারফেক্ট হবে পুরো জিনিসটা যখন তারা ঠিক মোটামুটি এই অবস্থাতে আসবে। দেখো এই অবস্থায় কার এইখানে হচ্ছে আমাদের বোরন পরমাণু এবং এখানে তার 3টি হাইব্রিডাইজড অরবিটাল। আমরা জানি আনহাইব্রিডাইজড অরবিটালে 2 লুপ, হাইব্রিডাইজড অরবিটালে লুপ থাকবে একটি। তো সেটাকে যদি আমরা দেখাই সেটা হবে মোটামুটি এই রকম।
তোমরা একটু আগের পরমাণুর সাথে ডিফারেন্সটা লক্ষ্য করো, এটা হচ্ছে আনহাইব্রিডাইজড। গোলাপি লুপ দুইটা, এখানে গোলাপি লুপ একটা, তারপরে নীল লুপ দুটো, এখানে নীল লুপ একটা, আর এখানে দেখো যে হলুদ পরমাণুটাও এখানে হলুদ হাইব্রিডাইজড অরবিটাল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আনহাইব্রিডাইজড বোরনের অবস্থা, আর এটা হচ্ছে হাইব্রিডাইজড বোরনের 3টি sp2 অরবিটালের অবস্থা। এখন যথারীতি আবারও সেই আগের ঘটনা, এই হাইব্রিডাইজড অরবিটালের প্রত্যেকটিতেই তোমরা দেখেছো একটি করে ইলেকট্রন আছে। এখন এই একটি করে ইলেকট্রন দিয়ে তারা অন্য যে কোনো পরমাণুর সাথে বন্ধন গঠন করতে পারে, যেমন তারা ক্লোরিন পরমাণুর সাথে বন্ধন গঠন করতে পারে অথবা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করতে পারে। আসো আমরা সেই অবস্থাটা একটু দেখি। ধরো এই যে অবস্থা, আমাদের হলুদটা হচ্ছে বোরন এবং এই লাল বলগুলো হচ্ছে ক্লোরিন। আমি ধরলাম যে এই বোরন তার 3টি sp2 হাইব্রিডাইজড অরবিটাল দিয়ে এই 3টি ক্লোরিনকে নিজের সাথে ভালোবাসায় আবদ্ধ করলো, বন্ধন তৈরি করলো। এখন লক্ষ্য করো তাদের মধ্যে আবার সেই পুরনো কথা, বন্ধন কোণ কত, প্রান্তীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু, প্রান্তীয় পরমাণু। খুব ভালো করে দেখলেই বুঝতে পারবা। বলো তো বন্ধন কোণের মান কত? অবশ্যই 360 ডিগ্রি কোণ এখানে আছে, 3টা ভাগ করলে প্রত্যেকটির মান হবে 120 ডিগ্রি। তার মানে sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে বন্ধন কোণের মান সবসময় হবে 120 ডিগ্রি। আবার আসি, অণুর আকৃতি কিরকম হবে মনে করে দেখো। অণুর আকৃতি কিভাবে বের করো? 3 মাথার 3 পরমাণুকে যোগ করে। আসলে এই 3 পরমাণুকে যদি আমরা যোগ করি আমরা কি ধরনের গঠন পাবো? গঠনটা অবশ্যই পাওয়া যাবে এরকম। লক্ষ্য করে দেখো, ঠিক এই ধরনের একটি গঠন আমরা পাবা। মাঝখানে হলুদ রঙের বলটি সেখানে কেন্দ্রীয় পরমাণু, সুতরাং সেটা কি যোগ করা লাগবে না, 3 প্রান্তীয় পরমাণু যোগ করলে এই ধরনের একটা গঠন পাবা। তোমরা জানো এই জিনিসটার নাম হচ্ছে, পিচ্চিকাল থেকে জানো, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এটি একটি সমতলীয় ত্রিভুজ, তাই এটার নাম হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। তো বোরন ট্রাইক্লোরাইডে বন্ধনের sp2 হাইব্রিডাইজেশন ঘটে এবং বন্ধন কোণের মান 120 ডিগ্রি এবং আকৃতি হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। তো এই দেখলাম আমরা sp2 হাইব্রিডাইজড অরবিটালের ঘটনা। আসো এখন আমরা দেখি sp সংকরায়ন কিভাবে ঘটে থাকে। এটার জন্য আমরা যে উদাহরণটি ব্যবহার করব সেটি হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড বা BeCl2। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4 এবং ইলেকট্রন বিন্যাস যদি দেখাই 1s2 এবং 2s2। এখন লক্ষ্য করো তার কোনো অযুগ্ম ইলেকট্রন তো নেই, অযুগ্ম করা হবে আবার উত্তেজিত করে। বেরিলিয়ামকে তাপ দিয়ে উত্তেজিত করা হলো, তা 2s এর দুটি যুগ্ম ইলেকট্রন অযুগ্ম হয়ে একটি 2p-তে চলে যাবে। তাহলে তার অযুগ্ম ইলেকট্রন এখন কোথায় কোথায় আছে দেখো। একটি হচ্ছে 2s ইলেকট্রন আর একটি আছে 2p ইলেকট্রন, অর্থাৎ একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল আছে। এই হচ্ছে তার সেই অবস্থা। হলুদ বল হলুদ s অরবিটাল এবং নীল হচ্ছে 2p এর সেই অরবিটাল। এই হলুদ বলেও একটা ইলেকট্রন আছে এবং এই পুরো 2p-তেও একটি ইলেকট্রন আছে। অবশ্যই এটি আনহাইব্রিডাইজড অবস্থা, কারণ p এর 2টি লুপ তুমি দেখতে পাচ্ছ, দেখো কালার একই, 2টি লুপ, এটা একই পরমাণু। আবার আমরা জানি হাইব্রিডাইজেশন হলে কি হবে, এই AC বলো আর PA বলো সবাই মিশে যাবে, আবার ভাগ করে সবার একই রকম গঠন হবে এবং সবাই SO বলো এবং PA বলো সবারই থাকবে তখন একটি লুপ। তো সেই হাইব্রিডাইজড অরবিটালের গঠন হবে ঠিক এই রকম। দেখো এই হলুদটাও এখানে হলুদ p একটা লুপ হিসাবে চলে এসেছে এবং দুইটা নীল একটি লুপ হিসাবে চলে এসেছে। তাহলে এই হচ্ছে sp হাইব্রিডাইজড অরবিটালের অবস্থা। এটা দেখানো হয়েছে বেরিলিয়াম পরমাণুর জন্য। লক্ষ্য করে থাকো, আবারও আমরা সেই পুরনো ভাবেই বোঝার চেষ্টা করে থাকি যে এই হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে 2 ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে সবচেয়ে দূরত্ব চলে গিয়েছে এবং এটা হচ্ছে তাদের মধ্যে সম্ভাব্য সবচেয়ে বেশি দূরত্ব। এর চেয়ে বেশি এটা যদি একটু নিচে নামতে যায় তাহলে এটার খুব কাছাকাছি চলে আসবে, তো সেক্ষেত্রে আবার বিকর্ষণ বাড়বে। তাহলে এখন আসো, যখন তাদের এই হাইব্রিডাইজেশন ঘটে গেল, এখন তারা অন্য যে কোনো সঙ্গী খুঁজে নেবে। সঙ্গী হতে পারে হাইড্রোজেন অথবা ক্লোরিন। তো আমরা ক্লোরিনকেই ধরে দেখাই। এই হচ্ছে আমাদের সেই বেরিলিয়াম পরমাণু, তার 2 হাইব্রিডাইজড অরবিটালকে যদি এখানে বরাবর দেখে থাকো তোমরা, তারা পরস্পর এইখানে একটি ক্লোরিন এবং এখানে একটি ক্লোরিনের সাথে বন্ধন গঠন করেছে। এখন লক্ষ্য করো এই বন্ধন কোণের মান কত, খুব সহজেই জানো একটি সরল রেখা, এখানে বন্ধন কোণের মান আছে 180 ডিগ্রি এবং এই অণুর আকৃতি কি, অণুর আকৃতিও এই দুইটা মাথা যোগ করলে একটা আকৃতি অর্থাৎ একটা সরল রেখা পাওয়া যাবে। সো sp2 এর ক্ষেত্রে অণুর আকৃতি হচ্ছে সরল রৈখিক এবং বন্ধন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা ছিল আমাদের sp হাইব্রিডাইজেশনের উদাহরণ।